বিসমিল্লাহির রহমানির রহিম। 2024 সালে যারা দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন যে সমস্ত দল, তাদেরকে সরকারের বিভিন্ন কার্যক্রম থেকে দূরে রাখার জন্য কয়েকটি দল নানান ধরনের অপতৎপরতা চালাচ্ছে, যার ফলে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে এই সমস্ত দলগুলিকে দাওয়াত দেওয়া হয়নি। তাছাড়াও প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে যে সংলাপ সম্প্রতি হয়েছে একাধিকবার, সেসব সংলাপে এই সমস্ত দলগুলিকে দাওয়াত দেওয়া হচ্ছে না। তবে জাতীয় পার্টি যে নির্বাচনে অংশগ্রহণ করেছে, জাতীয় পার্টিকে কিন্তু এ সমস্ত কার্যক্রম থেকে বিরত রাখা হচ্ছে না। জাতীয় পার্টি শপথ গ্রহণ অনুষ্ঠানে দাওয়াত পেয়েছে, প্রধান উপদেষ্টা মহোদয়ের সংলাপে দাওয়াত পেয়েছে। তো আমরা বলতে চাই, 2024 সালে যে নির্বাচন হয়, এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তারা যদি কোনো ভুল করে, তাহলে সেই একই ভুল 2018 সালে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারাও সেই একই ভুল করেছে। কারণ তখনও আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং 24 সালেও আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আপনারা জানেন যে 2014 সালে একটা বিনা ভোটের নির্বাচন হয়, যেখানে অর্ধেকের বেশি সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হন। আর বাকি যারা নির্বাচিত হয়েছিলেন সেখানে আসলে ভোটাররা ভোট দিতে যাননি, নানানভাবে সেখানে ভোট কাস্টিং দেখানো হয়েছে। অর্থাৎ সেটা বিনা ভোটের নির্বাচন বলে এখনও প্রতীয়মান হয় বা দেশবাসী মনে করে। সেই বিনা ভোটের তথাকথিত নির্বাচনে যারা ক্ষমতায় গিয়েছিলেন তাদের অধীনে 2018 সালে নির্বাচন হয়। তারা এখন বলতে চাচ্ছে যে তারা তো তাদের অধীনে নির্বাচনে যায়নি, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে গিয়েছে। তাহলে 2024 সালেও তো আমরা যারা নির্বাচনে গিয়েছি তারাও তাহলে নির্বাচন কমিশনের অধীনে গিয়েছি, আমরা তো সরকারের অধীনে নির্বাচনে যাইনি। আমরা নির্বাচন করলে যদি মহাভারত অশুদ্ধ হয়ে যায়, তাহলে 18 সালে যারা নির্বাচন করেছে তাদেরকে কেন, তাদের ব্যাপারে কেন প্রশ্ন ওঠানো হবে না? 2014 সালে যারা নির্বাচনে যায়নি তাদের আবার 2018 সালে নির্বাচনে যেতে হয়েছে। কারণ নির্বাচন গণপ্রতিনিধিত্ব আদেশ এবং রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত যে বিধান আছে, সেখানে বলা আছে যে পরপর 2টি জাতীয় নির্বাচনে অংশ না নিলে তাদের নিবন্ধন বাতিল হতে পারে। এখন যাদের নিবন্ধন বাতিল হওয়ার মতো ঘটনা ঘটবে, নির্বাচন কমিশন ইচ্ছা করলেই তাদের নিবন্ধন বাতিল করতে পারে। অর্থাৎ যারা 2014 সালে নির্বাচনে যায়নি তারা অবশ্যই, তাদেরকে 2018 সালে নির্বাচনে যেতে হয়েছিল, নইলে তাদের নিবন্ধন থাকতো না। এখন যারা 2018 সালে নির্বাচনে গিয়েছে তাদের আবার পরবর্তী একটা নির্বাচনে না গেলেও তাদের নিবন্ধন নিয়ে কোনো ঝুঁকিতে থাকার কথা না। অর্থাৎ 2024 সালে তারা নির্বাচনে না গেলেও তাদের সমস্যা নেই, নিবন্ধন বাতিল হওয়ার কোনো ঝুঁকি তাদের নেই। কিন্তু যদি আওয়ামী লীগের পতন না হতো, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মাধ্যমে, এই গণবিপ্লবের মাধ্যমে যদি আওয়ামী লীগ সরকারের পতন না হতো, তাহলে পরবর্তী নির্বাচনও তারা তো করত এবং সেই নির্বাচনেও কিন্তু নিবন্ধন বাঁচানোর জন্য যারা 2024 নির্বাচনে যায়নি তাদেরকে অবশ্যই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই তাদেরকে যেতে হতো।
অর্থাৎ এখানে মানুষকে যত রকমের ভাবে বোঝানো হোক না কেন, মানুষ কিন্তু এই বিষয়টা জানে না যে দুবার নির্বাচনে না গেলে নিবন্ধন বাতিল হয়, আর যারা নির্বাচনে যায় তাদের ব্যাপারে এই ধরনের নেতিবাচক অপতৎপরতা চালানোটা আসলে সমীচীন না। কারণ নির্বাচনে যাওয়াটা এটা কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়, এটা গণতান্ত্রিক একটা বাধ্যবাধকতার বিষয়। রাজনৈতিক দল নির্বাচনে যাবে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য তারা আন্দোলন করবে, সব কিছু করবে, কিন্তু নির্বাচনে যাওয়া মানে তারা দেশের শত্রু হয়ে যায় না। আমরা তো নির্বাচনে গিয়েছি আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা তো আওয়ামী লীগের জোটে ছিলাম না, 14 দলীয় জোটে বা আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটে আমরা ছিলাম না, আমরা নৌকার বিরুদ্ধে নির্বাচন করেছি এবং আমরা নতুন নিবন্ধন পেয়ে আমরা প্রথম নির্বাচন। আমরা যদি এই নির্বাচনে না যাই তাহলে একটা রোষানলে, সরকারের একটা রোষানলে পড়ার আমাদের সম্ভাবনা ছিল। হয়তোবা এই বিভিন্নভাবে আমাদের নিবন্ধন বাতিলে তাদের অজুহাত তারা দেখাতো, যে কোনো একটা অজুহাতে, এবং পরবর্তী নির্বাচনে তো অবশ্যই আমাদের যেতে হতো। এবং পরবর্তী নির্বাচন সুষ্ঠু হবে কি না তার তো কোনো গ্যারান্টি ছিল না। এখন যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতো তাহলে অবশ্যই তাদের অধীনে আবার এই প্রহসনের নির্বাচন হতো, এবং সেই প্রহসনের নির্বাচনে আমাদেরকে যারা 2024 সালে করেছি তাদের আর না গেলেও সমস্যা নেই। কিন্তু যারা আজকের নিজেদেরকে অনেক সাধু মনে করছে তারা অবশ্যই, যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকতো তাহলে নিবন্ধন বাঁচানোর জন্য তাদের অবশ্যই পরবর্তী নির্বাচনে যেতে হতো। এখন আমরা একটা আওয়ামী লীগের পতন ঘটেছে, আমরা সবাই মিলে দেশটাকে গড়ব, এইটাই আমাদের চিন্তা করা দরকার। এই বাংলাদেশ কংগ্রেস এই কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হয়, কোটা সংস্কার আন্দোলন, আমরা প্রথম দিন থেকেই আমরা বিবৃতি দিয়েছি যে হ্যাঁ কোটা সংস্কার দরকার, সেসব পত্রপত্রিকায় এসেছে। এবং আমরা যেদিন ছাত্রদের উপরে ছাত্রলীগ হামলা করে, যুবলীগ হামলা করে, আমরা তাৎক্ষণিক প্রতিবাদ করে আমরা বিবৃতি দিয়েছি। আমরা 3রা আগস্ট আমরা সংবাদ সম্মেলন করে এই সরকারের পদত্যাগ চেয়েছি। তারপরে আমাদের নেতাকর্মীরা আন্দোলনকারীদের সাথে সার্বক্ষণিক ছিল। আমাদের কয়েকজন নেতা কর্মী তারা গুলিবিদ্ধ হয়েছে, বুলেটবিদ্ধ হয়েছে, তারা এখন আহত, সেই হতাহত এবং আমাদের অনেকে আমরা ছিলাম ঢাকায় না, শুধু ঢাকার বাইরেও আমাদের নেতাকর্মীরা এই আন্দোলনের সাথে সম্পূর্ণভাবে সম্পৃক্ত ছিল এবং আমরা সোচ্চার ছিলাম। আমরা এই সরকারের সম্পূর্ণ সমর্থন দিয়েছি, অভিনন্দন জানিয়েছি। এবং 3রা আগস্ট যে আমরা সংবাদ সম্মেলন করেছি, এটা রীতিমতো অনেক যুগান্তর সহ অনেক পত্রিকা এসেছে যে আমরা সরকারের পদত্যাগ চেয়েছি। তাহলে আমরা যে এই সরকারের পক্ষে আছি, সমর্থনে আমরা আছি, এর কি কোনো মূল্য নেই? আমাদেরকে কেন ডাকা হবে না, আমাদেরকে কেন দূরে রাখা হবে? এবং যে সমস্ত দল এই অপতৎপরতা চালাচ্ছে তাদেরকে বলতে চাই, আসলে এই সমস্ত এটা ঠিক না। এটা আমরা সবাই মিলে সামনে একটা নতুন বাংলাদেশ কিভাবে গড়তে পারি এই চিন্তাভাবনা করা উচিত। নিজেদের ভিতরে এই কাদা ছড়াছড়ি, জল ঘোলা করা, এই সমস্ত ঠিক হচ্ছে না। আমরা সবাই পরস্পরের কাছে আসি, বন্ধুত্ব তৈরি করি, আমরা দেশকে সুন্দরভাবে সুস্থধারা রাজনীতিকে এগিয়ে নেই। নতুন প্রজন্মের যারা রাজনীতিতে আছেন তারা এই সমস্ত কাদা ছড়াছড়ি না করে পরস্পরকে আমরা বন্ধু হিসেবে নিয়ে আগামী দিনের স্বৈরাচার মুক্ত একটা সুন্দর সমৃদ্ধশালী রাষ্ট্র যাতে আমরা গড়তে পারি সে ব্যাপারে কাজ করতে হবে। এবং নব্য স্বৈরাচার যাতে না আসে, নব্য দুর্নীতিবাজ সরকার যাতে না আসে, সে ব্যাপারে আমরা বিশেষ করে নতুন প্রজন্ম, নতুন দল যারা আছি তাদের ভিতরে আমাদের চিন্তাভাবনা রাখা দরকার যে এক স্বৈরাচার হটিয়ে যেন আর এক স্বৈরাচার না আসে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা আসুন কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতে যাতে একটা ভালো সরকার প্রতিষ্ঠা হয়, এই সরকারকে আমরা সহযোগিতা করি। নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থা সহ সকল প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কীভাবে সংস্কার সাধন করা যায় এ ব্যাপারে আমরা সবাই মিলে কাজ করি এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাই। সবাইকে ধন্যবাদ।